আজকে কোষীয় অঙ্গাণুর মধ্যে প্রথমে যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে গলগি বস্তু। ঠিক আছে, গলগি বস্তু বা গলগি কমপ্লেক্স। গলগি বস্তু, তো এই গলগি বস্তু বা গলগি কমপ্লেক্স কাকে বলা হয় থাকে? এর নামকরণের আগে কারণ জানি। একে গলগি কমপ্লেক্স বলে, গলগি বস্তু বলে, গলগি অ্যাপারেটার্স বলে। ঠিক আছে, তো শুধু এর মধ্যে বস্তু থাকে না, এর একটা নাম হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাপারেটার্স। অ্যাপারেটর বা অ্যাপারেটার্স বহু বচনে। ঠিক আছে, তো বস্তু, কমপ্লেক্স, অ্যাপারেটার্স এতগুলো নাম হয় এর। ঠিক আছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে যে গলগি এ কিন্তু একটা কোষীয় অঙ্গাণু নয়, প্রায় 3 রকমের আলাদা আলাদা উপাদান দিয়ে তৈরি হয়েছে। যখন এর সম্বন্ধে আমরা ধীরে ধীরে জানবো তখন বুঝতে পারবো যে এর নাম কেন বস্তু বা কমপ্লেক্স বা অ্যাপারেটার্স। এই 3 রকম নামকরণের কারণ কি? যদি কারণটা নিয়ে আমি ব্যাখ্যা করি তাহলে তার জন্য এর গঠনকে আমাকে জানতে হবে। তো বিজ্ঞানী ক্যামিনো গলগি 1898 খ্রিস্টাব্দে এই গলগি বস্তুকে প্রথম আবিষ্কার করেছিল বিজ্ঞানী ক্যামিনো গলগি। 1898 খ্রিস্টাব্দে এই গলগি বস্তুকে আবিষ্কার করে। তো এই গলগি বস্তু দেখতে কেমন ধরনের যদি দেখি তাহলে গলগি বস্তু এরকম লম্বা লম্বা কিছু প্রবর্ধক নিয়ে তৈরি হয়েছে। এদেরকে আমরা বলে থাকি সিস্টার্নি বা ল্যামেলি। মূলত নাম ল্যামেলি। ঠিক আছে, একে সিস্টার্নি বা ল্যামেলি বলে। এর নির্দিষ্ট সংখ্যা আছে। এ মিনিমাম হবে হচ্ছে 3টি মিনিমাম। ঠিক আছে, আর ম্যাক্সিমাম একটা গলগি বডিতে 20টি মতন সিস্টার্নি বা ল্যামেলি থাকে। তাহলে মিনিমাম 3টা যদি আমি ল্যামেলি না আঁকি তাহলে গেলে একে আমি গলগি বস্তু বা অ্যাপারেটার্স বা কমপ্লেক্স বলবো না, শুধু সিস্টার্নি বা ল্যামেলি বলে ডাকবো। কোনো অঙ্গাণুর অন্তর্গত কোনো উপাদান বলে একে ডাকবো না। উৎপত্তি লাভ করে কোথা থেকে? নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা থেকে। আমাদের নিউক্লিয়াস আগেই পড়া হয়ে গেছে। সে নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা ছিল মনে আছে নিশ্চয়ই প্রত্যেকের, যে নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা এরকম করে অনেকগুলো খাঁজ বা ভাঁজ যুক্ত ছিল, যার এই খাঁজ বা ভাঁজগুলো 100 অ্যাংস্ট্রম থেকে 500 অ্যাংস্ট্রম মতন বড় হতো। বলেছিলাম নিউক্লিয়াস পড়ানোর সময় যে এর মাপ 100 অ্যাংস্ট্রম থেকে শুরু করে 500 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়ে থাকে। তার থেকে যদি এর মাপ বেশি হয়ে যায় তাহলে একটা পার্ট খুলে পড়ে যেত, এবং এই পার্টটাই পরবর্তীকালে এই গলগি বস্তুর সিস্টার্নি বা ল্যামেলির আকার ধারণ করে বা হিসাবে পরিচিত হয়। যদি এই গলগি বডিজের এই সিস্টার্নি বা ল্যামেলিকে আমরা ভালো করে দেখি তাহলে দেখতে পাবো একটু বেঁকানো। বেঁকানো হওয়ার জন্য এর দুটো তল তৈরি হয়েছে, একটা উপরের তল, একটা নিচের তল। কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? এই উপরের তল, উপরের যে তলটা, সেই তলটার নাম হচ্ছে পরিণত তল। উপরের তলটার নাম পরিণত তল। ঠিক আছে, উপরের তল এর নাম হচ্ছে পরিণত তল। আর যে নিচের তলটা আছে, এর নিচের তল হোক, এর নিচের তল হোক বা এর নিচের তল হোক,
এর নিচের তলের নাম হচ্ছে অপরিণত তল বা সৃষ্টির তল। সৃষ্টির তল, ঠিক আছে। এবার কারণ কি এরকম নাম দেওয়ার পিছনে কারণ কি? তো হিসাব মতন তো এইটা যদি এখন বিচ্ছিন্ন হয়ে এরকম হয়, তাহলে গেলে তো এই জায়গাটার নাম হওয়া উচিত ছিল হচ্ছে পরিণত তল, এইটা সৃষ্টির তল, তাই দেওয়া আছে। কিন্তু এবার এই জিনিসটা ভেঙেছে, ভেঙে এই জিনিসটা প্রকৃতপক্ষে হচ্ছে উপরের তল, আর এইটা হচ্ছে নিচের তল, ঠিক আছে। যখন এই নিউক্লিয়াসের মধ্যে লেগেছিল, নিউক্লিয়াসের এই জায়গাটা চিন্তা করি, এই যে এই পর্দাটা, এই পর্দাটা আগে তৈরি হয়েছে না এই পর্দার আগে তৈরি হয়েছে? এটা আগে তৈরি হয়েছে। তাহলে এর আগে তৈরি হয়েছে বলে এর তুলনায় বেশি বয়স্ক, মানে নিচের যে এই যে এইটা এর যে বয়স এর তুলনায় বেশি। যখন এইখান দিয়ে নিচে নামছে তখন এখানে সাইটোপ্লাজম আছে, এর ধাক্কার জন্য কি হচ্ছে, এ বেন্ড হয়ে যাচ্ছে। এরকম বেন্ড হয়ে যাওয়ার জন্য যেটা নতুন তৈরি হয়েছে সেই জিনিসটা নিচে চলে এসছে, আর যেটা আগে তৈরি হয়েছে সেটা উপরে আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যেটা নতুন তৈরি হয়েছে সে ধাক্কা খেয়ে বেন্ড হয়ে গেছে, আর যেটা আগে তৈরি হয়েছে সেটা উপরে আছে। সবাই বুঝতে পারলি ব্যাপারটাকে? তাই জন্য উপরের তল যেটা সেটা পরিণত তল। কেন? কারণ এটা আগে তৈরি হয়েছে, আর নিচের যে তল খাচ্ছে কোথা থেকে, তাই তো? নিউক্লিয়াস যেখানে আছে সে তো কোষের মধ্যে আছে, আর কোষের মধ্যে তো নিউক্লিয়াস বাদে আরেকটা জিনিস থাকে যেখানে আমরা প্রোটোপ্লাজম বলি। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম মিলে প্রোটোপ্লাজম। তাহলে এই যে পর্দাটা খুলে গেল এখান থেকে, এই পার্টটা যে খুললো, এই যখন আসছে তখন যে তলটা আছে সে কে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম দিয়ে এই পর্দাটা ভেসে আসছে। যখন ভেসে আসছে এইভাবে, এই সোজা পর্দা ধরে নে, এই সোজা পর্দা এ ভেসে আসছে, ভেসে আসতে গেলে ঘাত বল কোন দিকে যাবে? এইদিকে। তো কি হবে? বেন্ড হয়ে যাবে না, ঘুরে যাবে না, এরকম করে সোজা দিকে এই হয়ে যাবে না? বেন্ড হয়ে গেছে জিনিসটা। বেন্ড হয়ে যাওয়ার জন্য উপরের মানে নিউক্লিয় পর্দার উপরের যে তলটা সেটা হচ্ছে অপরিণত তল বা সৃষ্টির তল, আর ভিতরের যে পর্দাটা সেটা পরিণত তল বা ধরেন উপরের তল। এখন যখন নিউক্লিয় পর্দা থেকে খুলে গলগি বডিজ তৈরি হচ্ছে তখন সেই অবস্থায় এই যেহেতু সাইটোপ্লাজমের ধাক্কাতে বেন্ড খেয়ে গেছে, ঠিক আছে, তাই জন্য নিচের যে তল সেটা হচ্ছে সৃষ্টির তল, আর উপরের যে তল সেটা হচ্ছে পরিণত তল। কেন? উপরের তলের বয়স বেশি, নিচের তলের বয়স কম। ঘুরতেও পারে, ঠিক আছে, কিন্তু ঘোরার থেকেও বেশি যেহেতু খুলে আসছে ওই অবস্থাতে, তাই জন্য ন্যাচারালি ধরনের যে কোনো জিনিস, যে কোনো জিনিসকে তুই জলের মধ্যে চুবিয়ে নিয়ে তাকে যেদিকে নিয়ে যা, এদিকে নিয়ে যা, এদিকে নিয়ে যা, যে কোনো দিকে নিয়ে যা, যদি সেটা পাতলা জিনিস হয় তাহলে সে বেন্ড খাবেই, ঠিক আছে। যেহেতু নিউক্লিয় পর্দার অতিরিক্ত যে অংশ সেটাই খুলে বেড়াচ্ছে, তাই এইখান থেকে এটা খুলে বেড়ানোর সঙ্গে সঙ্গে পর্দা ধাক্কা খাবে কোথায়? সাইটোপ্লাজমে। তাহলে বেন্ড হবেই। বেন্ড যদি ঘুরে যায় জিনিসটা, ঘুরলে ছবিটা কেমন দেখতে হবে? এরকম। তাহলে এই অবস্থায় আমি এইটাকে বলবো সৃষ্টির তল, আর এইটাকে বলবো পরিণত তল। অর্থাৎ বেন্ড যে খেয়ে আছে ধনুকের মতন, তার ধনুকের মতন বেন্ড খেয়ে থাকা উপরের যে তল, উপরের তল সবসময় নাম হবে হচ্ছে পরিণত তল, আর নিচের তলের সবসময় নাম হচ্ছে সৃষ্টির তল। ক্লিয়ার? তো এখান থেকে আমরা দুটো নিউক্লিয় পর্দা থেকে উৎপত্তি লাভ করা যে গলগি বস্তু, এর যে সিস্টার্নি, সিস্টার্নির যে দুটো পর্দা আছে সেই পর্দার নাম পেয়ে গেলাম। পর্দা কিন্তু একটাই, কিন্তু উপরের আর নিচের তলের পর্দা পাচ্ছি এখানে আমরা, তাই আমরা বলতে পারি এটা পরিণত তল, এটা সৃষ্টির তল। মানে ম্যাচিওর পার্ট, ইনম্যাচিওর পার্ট। এই পর্যন্ত ক্লিয়ার? মিনিমাম কটা হতে হবে? 3টা, ম্যাক্সিমাম 20টা। এবার প্রশ্ন আসতেই পারে যদি এরকম হয়
সিস্টার্নি বা ল্যামেলিকে দেখতে পাচ্ছি এরকম করে আমরা, অনেকগুলো আছে, মোটামুটি 20টার জায়গায় 22টা আছে, হতে পারে না? হতে পারে যে এরকম অনেকগুলো সিস্টার্নি বা ল্যামেলি দেখতে পাচ্ছি, অনেকগুলো। তাহলে কি এটাকে সিস্টার্নি বা ল্যামেলি বলবো না? হ্যাঁ, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। যদি 22টা হয় আমার, 19টা 3টা, নিয়মে বলেছে যে 3 থেকে 20টা হতে হবে, তাহলে 19টা আর 3টা করে নেবো, ভেঙে নেবো। কেননা যখনই দেখা গেছে মিনিমাম 3টা যদি সিস্টার্নি না হয়, তাহলে গলগি বডিজের যে কাজ, সেই কাজটা সে করতে পারে না। আর 20 যদি বেশি হয়ে যায়, তাহলেও সে কাজের মধ্যে বাধা তৈরি হয়। ঠিক আছে? হ্যাঁ, আর বাস্তবে 20-র বেশি হয়ও না, দেখাও যায় না কোষের মধ্যে, রেয়ার না, দেখাই যায় না। এই 20-র বেশি যদি হয়, তাহলে ন্যাচারালি এরা একে অপর থেকে দূরে সরে যাবে। কেন সরবে একটু পরে জানতে পারবো। ঠিক আছে? এরা ন্যাচারালি নিজে দূরে সরে যাবে। খানিকক্ষণ মাইক্রোস্কোপে যে দেখতে পাবো যে গলগি বডি যদি 22টা বা 25টা এরকম পরপর লেয়ার থেকে, খানিকক্ষণ পর গলগি বডির টুকরা ভেঙে চলে যাবে দূরে। কেন যাবে একটু পরেই জানবো। ঠিক আছে? একটু পরে একটা কথা বলবো, সেই কথাটা বলার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবি যে কেন এই 20টার বেশি হবে না, 20টার বেশি হলে কি কি হতে পারে জানতে পেরে যাবি। তো আঁকার জন্য আমরা মিনিমাম 3টায় গেছি। ঠিক আছে? এটা সিস্টার্নি বা ল্যামেলি বলছি। এর দুটো যে তোর উপরে আর নিচে তল রয়েছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? বুদ্ধি করে বল। একটা নিউক্লিয় পর্দার দৈর্ঘ্য কত? 100 থেকে 500 অ্যাংস্ট্রম। তার মধ্যে থেকে মানে নিউক্লিয় পর্দার মধ্যবর্তী যে ব্যবধান, সেটা হচ্ছে 100 থেকে 500 অ্যাংস্ট্রম ব্যবধান। তাহলে একটা পর্দা খুলে সিস্টার্নি বা ল্যামেলি তৈরি করছে, তাহলে এই দুটো পর্দার মধ্যবর্তী ব্যবধান কত হবে? 100 অ্যাংস্ট্রম হবে। ভেবে বল ব্যাপারটাকে। নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা, ভাঁজ খেয়ে এরকম তৈরি হয় দেখতে। একটা পর্দার মধ্যবর্তী নিউক্লিয়াসের পর্দার মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 100 অ্যাংস্ট্রম। মনে পড়লো? পড়েছিলাম। আর এইখান থেকে এটা টোটালটা যদি ধরি, তাহলে সব থেকে বেশি হতে পারে 500 অ্যাংস্ট্রম। 500 অ্যাংস্ট্রম থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে এই পার্টটা খুলে কেটে গিয়ে তৈরি করে গলগি বডিজ বা একটা কোষাঙ্গন আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওর সিস্টার্নি বা ল্যামেলি। যখন নিউক্লিয়াস পড়েছিলাম কথাটা বলেছিলাম। তো একটা সিস্টার্নি বা ল্যামেলির যে দুটো তল, এর দূরত্ব কত হবে? 100 অ্যাংস্ট্রম। প্রাথমিক পদ্ধতি তাই বলছে, 500 অ্যাংস্ট্রম তো হতেই পারে না। আর যদি 500 অ্যাংস্ট্রম মাপ হতোই, তাহলে কটা সিস্টার্নি বা ল্যামেলি হতো? 5টা সিস্টার্নি বা ল্যামেলি হতো। 100 অ্যাংস্ট্রম থেকে ছোট হতে পারে। তুই ওটাই আশা করি বলতে যাচ্ছিস যে 100 অ্যাংস্ট্রম থেকে কি ছোট হতে পারে না? ঠিক আছে, এটা তো ছিল তোর কোশ্চেন, আশা করি আমার মন বলছে কোশ্চেন ছিল। এর মাপ 70 অ্যাংস্ট্রম থেকে 100 অ্যাংস্ট্রম হয়। ঠিক আছে? 520 অ্যাংস্ট্রম হলে এটা কাটবে না। যদি 570 অ্যাংস্ট্রম হয়ে যায়, তাহলে 500 অ্যাংস্ট্রম থেকে যাবে, 70 অ্যাংস্ট্রম কেটে বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার যতদিন না আরেকটা আরো দুটো কেটে আছে, ততদিন ওটা কি করছে? ততদিন পড়ে থাকবে, কোনো কাজ নেই। যদি ওটা বের করে দেয়, কে বের করবে? বেরিয়ে তো হবে না। কে বের করবে? এটা তো রিজন মানে একটা এক্সট্রা হয়ে থাকে না। কোষীয় অঙ্গাণু থেকে কোষীয় অঙ্গাণু তৈরি হচ্ছে, ওটা তো কোনো কাজ করছে না। বিপাক করবে, বিপাকের ফলে কোনো এক্সট্রা কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হবে বডিতে, সেই কেমিক্যাল কম্পাউন্ডটা বের করবে। অর্গান কোনো কেমিক্যাল কম্পাউন্ড না, ঘুরে বেড়ে ভ্রাম্যমান। একটাই তো ধরে নে, এরকম নাই যে নিউক্লিয় পর্দার একটাই পার্ট এরকম খাঁজ কাটা, অনেকগুলো পার্ট খাঁজ কাটা হয়, তখনই সিস্টার্নি বা ল্যামেলি তৈরি হবে না, কোনো কানেকশন থাকে না। হ্যাঁ, এবার এটা তুই বলতে পারিস কি করে কাজ করে? পোলারাইজেশন। ঠিক আছে? এবার যখনই আমরা দুটো কোনো একই প্রকৃতির জিনিসকে কাছাকাছি রাখবো, তাদের মধ্যে একটা আণবিক আকর্ষণ বল কাজ করতে শুরু করে। এরা যখনই কাছাকাছি আসে, তখন সাইটোপ্লাজমিক চাপ, প্রবতার ঘাত বল
আর এদের মধ্যে একটা আকর্ষণ কাজ করে, যার জন্য এরা জুড়ে থাকে। না, একবারে জুড়বে না, পিছনের কারণে একটা মিনিমাম ব্যবধান এদের মধ্যে থাকে, ঠিক আছে? এদের মধ্যে মিনিমাম ব্যবধান থাকে 300 অ্যাংস্ট্রম। 300 অ্যাংস্ট্রম এদের মধ্যবর্তী ব্যবধান দেখতে পাওয়া যায়, ঠিক আছে? না, এই ব্যবধানটা ম্যাক্সিমাম হবে না, 300 অ্যাংস্ট্রম থেকে বেশি হয়ে গেল যেই মানে বেরিয়ে গেল, একটু কম হতেই পারে, ঠিক আছে? দেখা হলো 270 অ্যাংস্ট্রম হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি ম্যাক্সিমামটা বললাম 300 অ্যাংস্ট্রম, তার থেকে বেশি কাছে যাবে না, মানে 200 অ্যাংস্ট্রম হবে না, বা 400 অ্যাংস্ট্রম বা 320 অ্যাংস্ট্রম এটা হবে না, 300 অ্যাংস্ট্রম ব্যবধান দেখতে পাওয়া যায়। এবার এটা যদি আমি বলি যে এটা কেমন করে পসিবল, কেমন করে হয়, তো এর জন্য আমাকে কোয়ান্টাম ফিজিক্সে যেতে হবে, ঠিক আছে? কোয়ান্টাম পার্টিকেল বা কোয়ান্টাম ফিজিক্স, এখানে বলা হয়ে থাকে যে আমরা যাই স্পর্শ করছি না কেন, কোনো কিছুকে আমরা স্পর্শ করছি না, অ্যাকচুয়ালি করছি না, এই যে থিওরিটা এটা চলে আসবে। তাহলে এখানে কোয়ান্টাম বায়োলজি যেতে হবে, তো কোয়ান্টাম বায়োলজি তোদের এখন মাথায় ঢুকবে না, তাই জন্য এতটুকু জেনে রাখ যে এদের মধ্যে মিনিমাম একটা যে ব্যবধান থাকে, সেই ব্যবধানটা হচ্ছে 300 অ্যাংস্ট্রমের ব্যবধান। মিনিমাম হবে হচ্ছে 3টা, ম্যাক্সিমাম হবে 20টা। এবারে সিস্টার্নি বা ল্যামেলি যেগুলো আছে, এইগুলো কি আকারে বড় হয় না? হ্যাঁ, হতেই পারে, এ দৈর্ঘ্যে বাড়তে পারে, দুপাশে বাড়লো, হতেই পারে, এরকম ঘটনা ঘটতেই পারে, ঠিক আছে? 100 অ্যাংস্ট্রমটা বাড়ে না, আর এটা বৃদ্ধিপ্রাপ্ত হয় না, কিন্তু এই দিকে বাড়বে, এই যদি বেড়ে ওঠে তাহলে কি হবে, এখান থেকে একটা পার্ট এরকম গোল হয়ে কেটে পড়ে যাবে, অতিরিক্ত পার্টটা। এই তৈরি করা হচ্ছে ভ্যাকিউল, ঠিক আছে, বা কোষ গহ্বর। ফাঁকা জায়গা অবশ্যই আছে, ঠিক আছে? আসছি এখানে, আসবো তো। কোনটার? এইটার। তাহলে এর লেন্থ আছে একটা, ঠিক আছে? তাহলে এর নিজস্ব লেন্থ রয়েছে নিশ্চয়ই, তাহলে এটা কতটা হবে, ঠিক আছে? প্রত্যেকটা যে ল্যামেলি গুলো আছে একই সাইজের না একটু ছোট বড় হতে পারে, একটু ছোট বড় হতেই পারে, পরস্পর থেকে ছোট একটু বড়, কোনো ল্যামেলি একটু বেশি লম্বা, কোনো ল্যামেলি একটু কম লম্বা, কিন্তু অতিরিক্ত লম্বা ধরে পাটটা কেটে এখান থেকে ভ্যাকুয়ালগুলো তৈরি করে ফেলে, ঠিক আছে? এবার এইখান থেকে এইটার যে ডিস্টেন্স, এটা কতটা, ঠিক আছে? মোটামুটি এটা হয়ে থাকে হচ্ছে 270 অ্যাংস্ট্রম থেকে 330 অ্যাংস্ট্রম মতন, ঠিক আছে? 270 থেকে 330 অ্যাংস্ট্রম মতন, তার থেকে যদি বেশি হয় তাহলে গেলে এই পাটটা কেটে যায়। হঠাৎ করে বেশি হয়ে গেল, হঠাৎ করে, অল্প অল্প করে বাড়বে না, বাড়তে গেলে কি হবে, হঠাৎ করে বেড়ে গেল, ভ্যাকুয়াল তৈরি করলো, 60 অ্যাংস্ট্রম বেড়ে গেল, ভ্যাকুয়াল তৈরি করে ফেলবে, কারণ ভ্যাকুয়ালের মাপ হচ্ছে 60 অ্যাংস্ট্রম। আর অল্প একটু বাড়লো, 20 বা 40 বেড়েছে, তখন তৈরি করবে হচ্ছে ছোট 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 এরকম গহ্বর, একে আমরা বলছি ভেসিকেল বা মাইক্রো ভেসিকেল। এর মাপ 20 অ্যাংস্ট্রম থেকে 40 অ্যাংস্ট্রম হতে পারে, বোঝা গেল? এটার নাম হচ্ছে ভ্যাকুয়াল, আর এ হচ্ছে ভেসিকেল, আর এ হচ্ছে মাইক্রো ভেসিকেল, এ হচ্ছে মাইক্রো ভেসিকেল। বইয়ের মধ্যে শুধু ভেসিকেল দেওয়া আছে বা মাইক্রো ভেসিকেল দেওয়া আছে, মাপ দিয়েছে 20 থেকে 40, দুটো আলাদা আলাদা হয়, এটা তুই কোনো বইয়ে এরকম পাবি না, ঠিক আছে? কিন্তু ভেসিকেল দুই রকম হতে পারে, 20 অ্যাংস্ট্রম থেকে 40 অ্যাংস্ট্রমের মধ্যে যদি হয়, 20 অ্যাংস্ট্রম করবো মাইক্রো ভেসিকেল, 40 অ্যাংস্ট্রম করবো ভেসিকেল, আর তার থেকে বড় হতে গেলে যদি 60 অ্যাংস্ট্রম হয় নাম হবে ভ্যাকুয়াল, বোঝা গেছে? স্যার আপনি বলেছেন এটা তিনটা ডিসটেন্স, তিনটা কমপ্লিট, হ্যাঁ, ল্যামেলি, ভ্যাকুয়াল, ভেসিকেল। ভেসিকেল যে কোনো কোনো সময় মাইক্রো ভেসিকেল থাকতে পারে, সবসময় মাইক্রো ভেসিকেল আমার মানা নেই। এবার একটু চেষ্টা করেছিল, তাহলে এর ভূমিকা কি, কাজ কি এদের? আচ্ছা, প্রথমে বলি যে কাজ বলার আগে কিছু কথা বলার আছে। সে কথাটা হচ্ছে যে আমি এখানে বলেছিলাম 3 রকম আলাদা আলাদা উপাদান দিয়ে এরা তৈরি, 3 রকম আলাদা উপাদান পেয়ে গেছি,
অনেক ক্ষেত্রে 4 রকম উপাদান দেখতে পাওয়া যায়, 4 রকম উপাদান মাইক্রোফিজিক্যাল নিয়ে। এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা কাজ, আলাদা অবস্থান, আলাদা গঠন। এরা একসঙ্গে যখন থাকে তখন এদেরকে আমরা বলছি কমপ্লেক্স, গলগি কমপ্লেক্স। যেমন করে আমরা যে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বা দেখবি অনেক সময় কমপ্লেক্সে বসবাস করি, সেখানে কারো 1 BHK, কারো 2 BHK, কারো 3 BHK, কারো 7 BHK থাকে। এই কটা জিনিস যেমন ধরনের প্রতিটা কমপ্লেক্সের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, তাদের মাপ আলাদা আলাদা হয়, কিন্তু পুরোটাকে একসঙ্গে কি বলি আমরা? কমপ্লেক্স। তেমন এইখানে দেখ সিস্টার্নি বা ল্যামেলি, যার মাপ আলাদা, ভ্যাকুয়াল এর মাপ আলাদা, ভেসিক্যাল মাইক্রোভেসিক্যাল এর মাপ আলাদা। তাহলে এরাও যে স্ট্রাকচারটা তৈরি করেছে সেটা কমপ্লেক্সের স্ট্রাকচার তৈরি করেছে, মানে জটিল প্রকৃতির স্ট্রাকচার বা গঠন তৈরি করেছে, তাই একে গলগি কমপ্লেক্স বলছে। এবার আমি বলেছিলাম যে যদি এর সংখ্যা 20টার বেশি হয়ে যায় তো ধাক্কা মেরে সরে যায় একজন। এবার দেখ এত বড় একটা কোষীয় অঙ্গাণু, কম বড় কোষীয় অঙ্গাণু না তো এটা, কিন্তু প্রচুর জায়গা নিয়ে থাকবে। যেমন অ্যাপার্টমেন্ট বা কমপ্লেক্স অনেক বড় জায়গা নিয়ে থাকে, এরাও তো অনেক বড় জায়গা নিয়ে থাকবে। কথা বুঝতে পারছিস তো সবাই? তাই জন্য এর যে স্ট্রাকচার, একে বলা হয় জোন অফ এক্সপ্রেশন, অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না।